আসসালামু আলাইকুম। আজকে আমরা সার্কিট 2 বইয়ের দ্বিতীয় অধ্যায় শুরু করব। দ্বিতীয় অধ্যায় এখানে মূলত আমরা এসি সার্কিটের পাওয়ার নিয়ে আলোচনা করব। এসি সার্কিটের পাওয়ার সম্পর্কে জানবো। এছাড়া ইন্ডাকটিভ সার্কিটের ওয়েভ ডায়াগ্রাম এবং ফেজর ডায়াগ্রাম সম্পর্কে পড়ব। ক্যাপাসিটিভ সার্কিটের ওয়েভ ডায়াগ্রাম এবং ফেজর ডায়াগ্রাম সম্পর্কে পড়ব। তো চলো শুরু করি আজকের ক্লাস। এখানে দেখতে পাচ্ছ তোমরা আমি একটা এসি ওয়েভ আঁকছি। এসি ওয়েভের দুইটা সাবসাইকেল জানো, তোমরা সবাই জানো। উপরের যে হাফ সাইকেলটা থাকে এটার পজিটিভ হাফ সাইকেল বলা হয়, যেটার এই টুকরে বলা হয় পজিটিভ হাফ সাইকেল, এবং বাকি টুকরে বলা হয় নেগেটিভ হাফ সাইকেল। ওয়েভ শুরু হয় 0 ডিগ্রি থেকে এবং গিয়ে শেষ হয় 360 ডিগ্রিতে। 180 ডিগ্রিতে একটা হাফ সাইকেল কমপ্লিট হয়, বাকি 180 থেকে 360 পর্যন্ত, অর্থাৎ আরও 180 ডিগ্রির ভিতরে আরেকটা হাফ সাইকেল কমপ্লিট হয়। তো এই ওয়েভে আমরা সবাই জানি যে কীভাবে আঁকতে হয়। তো এই ওয়েভ নিয়ে আমাদের সামনে একটু কাজে লাগবে, এই জন্য ওয়েভ আঁকা শিখাচ্ছি তোমাকে। আমরা জানি কি কারেন্ট এবং ভোল্টেজ দুইটা কম্পোনেন্ট থাকে একটা সার্কিটের প্যারামিটারের ভিতরে। তো কারেন্ট এবং ভোল্টেজগুলো দেখবা একজন আরেকজনের থেকে 90 ডিগ্রি আগায় পিছিয়ে থাকে। আগায় পিছিয়ে থাকলে কীভাবে আঁকতে হয় সেটা আমি দেখাই দিই। চলো একটু শিখাই দিই। এখানে ধরো আমরা এরকম একটা ওয়েভ আঁকলাম। হ্যাঁ, এখন তোমার ধরলাম এটা ভোল্টেজের ওয়েভ, কথার কথা ধরে নিলাম এটা কি ভোল্টেজের ওয়েভ। আচ্ছা, এখন তোমাকে বললো ভোল্টেজের থেকে কারেন্ট 90 ডিগ্রি আগায় আছে। আগায় আছে মানে কি, এইখানে যদি 0 হয় এখানে কত 90 হবে, এখানে এই বরাবর 90 হয়। তাহলে কথা অনুযায়ী আগায় থাকা মানে কি এখান থেকে আঁকা শুরু করার কথা, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। আগায় থাকলে আসলে কী করতে হয়, এটা পেছন থেকে শুরু করতে হয়, 90 ডিগ্রি পেছন থেকে আঁকা শুরু করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আবার সেমভাবে যদি তোমার বলে যে ভোল্টেজের থেকে কারেন্ট 90 ডিগ্রি পিছায় আছে, 90 ডিগ্রি কি আছে পিছায় আছে, তাহলে পিছনে বলতে পিছন শব্দটা শুনে আমাদের মনে হতে পারে যে পিছন থেকে আঁকা শুরু করি, আসলে তা না। এটা শুরু করতে হবে কি এই যে এইখান থেকে আঁকা শুরু করতে হবে। ঠিক আছে। তো মোট কথা এইটুকুই জাস্ট মাথায় রাখো। যদি বলে 90 ডিগ্রি আগায় আছে, আগায় বললে পিছন থেকে শুরু করবা, আর যদি বলে পিছায় আছে তাহলে শুরু করবা কই থেকে, সামনে থেকে শুরু করবা। ঠিক আছে। আচ্ছা, চলো আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এই যে ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট 90 ডিগ্রি আগায় থাকে, ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ 90 ডিগ্রি আগায় থাকে, এই ব্যাপারগুলো আসলে অনেকের প্যাচ গোছ লেগে যায়, কয়েকদিন পরে পরে ভুলে যায় যে কোনটা আগায় আছে কোনটা পিছায় আছে। তো সেই ক্ষেত্রে এটা মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স আছে। এই যে দেখো এখানে আমি একটা ওয়ার্ড লিখছি লাল কালার দিয়ে, সিবিল, CIBIL। এটা আসলে একটা মিনিং আছে। সি ফর কি ক্যাপাসিটিভ, আই ফর কি কারেন্ট, বি ফর ভোল্টেজ, আই ফর কারেন্ট, এবং এল ফর কি ইন্ডাকটিভ। এটাতে আমি এটাই বোঝাচ্ছি যে দেখো ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজের থেকে আগে আছে মানে দেখো না, এই ভোল্টেজের থেকে কারেন্ট আগে না, তার মানে কি হবে ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট সবসময় ভোল্টেজের থেকে 90 ডিগ্রি এগিয়ে থাকবে। সেমভাবে দেখো ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে এইখানে যেমন কারেন্টটা আগে ছিল, এখানে কিন্তু দেখো যে ভোল্টেজটা আগে তারপরে কারেন্ট। তার মানে কি হবে ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ সবসময় কারেন্টের থেকে কি হবে 90 ডিগ্রি আগে থাকবে। অথবা আমরা এভাবে বলতে পারি ইন্ডাকটিভ সার্কিটে কি হবে ভোল্টেজের থেকে কারেন্ট 90 ডিগ্রি কী হয়ে থাকবে পেছনে থাকবে। ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখার জন্যই কে কোন সার্কিটে কে আগে থাকে কোন পিছে থাকে কে পিছে থাকে সেটা মনে রাখার জন্যই তোমরা চাইলে এই শর্টকাট ট্রিক্সটা ইউজ করতে পারো সিভিল। আচ্ছা, এখানে দেখো পিওর ইন্ডাকটিভ সার্কিটের আমাদের দেখবা আমরা যখন সংক্ষিপ্ত প্রশ্ন পড়বো তখন এরকম প্রশ্ন আসবে যে পিওর ইন্ডাকটিভ সার্কিট আঁকো, অথবা পিওর ইন্ডাকটিভ সার্কিটের ওয়েভ ডায়াগ্রাম আঁকো অথবা ভেক্টর ডায়াগ্রাম আঁকো। সেটা কীভাবে আঁকতে হয় চলো শিখে ফেলি। এটা একটা পিওর ইন্ডাকটিভ সার্কিট এখানে আমরা রাখছি। এখানে একটা সোর্স এসি সোর্স ইউজ করছে, জাস্ট একটা ক্যাপাসিটর ইউজ করছে। সরি, ইন্ডাকটিভ না, এটা আসলে পিওর ক্যাপাসিটিভ সার্কিট মানে দেখানো হচ্ছে এখানে আর কি। হ্যাঁ, সরি আমি ভুল করে ইন্ডাকটিভ বলে ফেলছি। তো পিওর ক্যাপাসিটিভ সার্কিট কীভাবে আঁকতে হয়, একটা ক্যাপাসিটর দিবা, এই যে একটা ক্যাপাসিটর দিছি আর একটা কি এসি সোর্স দিছি। এখন ওয়েভ ডায়াগ্রাম অফ পিওর ক্যাপাসিটিভ সার্কিট, কীভাবে ওয়েভ ডায়াগ্রাম আঁকতে হয় পিওর ক্যাপাসিটিভ সার্কিটে সেটা চলো শিখি। আমরা অলরেডি শিখে এসে পড়ছি যে ক্যাপাসিটিভ সার্কিটে কে আগে থাকে, কারেন্ট আগে থাকে, কার থেকে ভোল্টেজ থেকে 90 ডিগ্রি আগে থাকে। তো দেখো আমি প্রথম নর্মাল একটা ওয়েভ আঁকলাম, ভোল্টেজের একটা নর্মাল ওয়েভ আঁকলাম যে 0 থেকে শুরু হয়ে 360 শেষ হয়েছে। আমরা কি জানি দেখো তো কারেন্ট আগে থাকে না, কত ডিগ্রি আগে থাকে 90 ডিগ্রি আগে থাকে। তাহলে আগে থাকে মানে কি হবে, আগে বলতে কি বলছিলাম, যদি বলে যে আগে থাকে তাহলে মানে কি যে পেছন দিক থেকে আঁকা শুরু করতে হবে না। তাহলে ভোল্টেজ যদি আমি এখান থেকে আঁকি তাহলে কারেন্টের ওয়েভটা কত থেকে আঁকতে হবে, তার পিছন 90 ডিগ্রি পিছন দিক থেকে আঁকতে হবে না। কারণ কি আমরা জানি এই যে ক্যাপাসিটিভ সার্কিটে কি ভোল্টেজের থেকে কারেন্ট কি 90 ডিগ্রি আগে থাকে। ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ কি কারেন্টটা 90 ডিগ্রি আগে থাকবে। এখন চলো দেখি এটার ভেক্টর ডায়াগ্রাম কীভাবে আঁকতে হয় পিওর ক্যাপাসিটিভের। এই দেখো এখানে আমি ভেক্টর ডায়াগ্রাম অফ এ পিওর ক্যাপাসিটিভ সার্কিট, অর্থাৎ একটা পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ভেক্টর ডায়াগ্রামটা কী হবে আমরা জানি কি
কারেন্টটা কি ভোল্টেজের থেকে 90 ডিগ্রি আগায় থাকে না? এই যে দেখো কারেন্ট যদি এদিকে থাকে তাহলে ভোল্টেজ কি হবে? কারেন্টের থেকে 90 ডিগ্রি অবশ্যই পেছন দিকে থাকবে। পেছন দিকে মানে কি নিচের দিকটারে কি বলা হয়? পেছন বলা হয়। আমরা জানি কি কোণের ঘূর্ণন হচ্ছে ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ হয়। এটা এই জিনিসটা দেখো তো কি ঘড়ির কাঁটার দিকে না? ঘড়ি কি এই দিকেই ঘোরে না ঘড়ির কাঁটাটা? তার মানে ঘড়ির কাঁটার দিকে। অর্থাৎ কারেন্টের থেকে কি ভোল্টেজটা 90 ডিগ্রি পিছায় আছে আর কি। ওকে? তো ভেক্টর ডায়াগ্রামটা এভাবে আঁকতে হয়। আচ্ছা, তো আমরা তো পিওর ক্যাপাসিটিভ শিখলাম, তাহলে চলো এবার পিওর ইন্ডাকটিভ শিখি। তো পিওর ইন্ডাকটিভের তো ব্যাপারটা একদম ইজি। পিওর ইন্ডাকটিভে আমরা কি জানি? এই ওয়ার্ডটা এখানে আবার আমরা লিখি CIBIL। তো এখন আমার কাজ হচ্ছে কি এইটুক নিয়ে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ইন্ডাকটিভে কি দেখো তো ভোল্টেজটা কি কারেন্টের থেকে 90 ডিগ্রি আগে না? ভোল্টেজটা বি শব্দটা আগে আসছে না? তার মানে কি ভোল্টেজটা 90 ডিগ্রি আগে থাকে। তো এখানে আমরা একটা পিওর ইন্ডাকটিভ সার্কিট আঁকছি। দেখো পিওর ইন্ডাকটিভ কীভাবে আঁকতে হয়? এই যে একটা সোর্স নিছি, এসি সোর্স দিছি আর একটা ইন্ডাক্টর দিছি, এটা হচ্ছে কি একটা পিওর ইন্ডাকটিভ সার্কিট হয়েছে। তো ভেক্টর ডায়াগ্রামটা আমরা দেখে ফেলি। ভেক্টর ডায়াগ্রাম কীভাবে আঁকতে হয়? ওয়েভ ডায়াগ্রাম আর ভেক্টর ডায়াগ্রাম কিন্তু এক না। ওয়েভ ডায়াগ্রামে ওয়েভ থাকে আর ভেক্টর ডায়াগ্রামে হচ্ছে এই যে এরকম ভেক্টরগুলো থাকে, কারেন্ট ভোল্টেজের ভেক্টরটা থাকে। তো এখানে আমরা দেখো এটা যদি 0 ডিগ্রি বরাবর কারেন্ট থাকে, এই 0 ডিগ্রি বরাবর কারেন্ট থাকে, ভোল্টেজটা কি দেখো তো এখানে ভোল্টেজটা আগে থাকবে না? আগে থাকবে মানে কি উপর দিকে থাকবে, পজিটিভ দিকে। তার মানে পজিটিভ মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে করবে। এই দেখো এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে করছে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে কারেন্টের থেকে ভোল্টেজটা কি সবসময় 90 ডিগ্রি আগে থাকবে। যে আগে থাকার যে ব্যাপারটা আছে এটারে ইংলিশে লিডিং বলা হয়, আর পিছিয়ে থাকার ব্যাপারটাকে ল্যাগিং বলা হয়, ঠিক আছে? তো পিওর ইন্ডাকটিভ সার্কিটের আমরা যেরকম ভেক্টর ডায়াগ্রাম দেখলাম, এটা তো ওয়েভ ডায়াগ্রাম আমাদের দেখতে হবে, তাই না? চলো আমরা ওয়েভ ডায়াগ্রামটা দেখে নিই। এই যে হচ্ছে পিওর ইন্ডাকটিভ সার্কিটের ওয়েভ ডায়াগ্রাম। তো অলরেডি আমরা একটা ট্রিক শিখছিলাম সিভিল নামে। এখন তো আমরা ইন্ডাকটিভ নিয়ে কাজ করতেছি, তাহলে এই যে আমার পরের এইটুক নিয়ে কাজ। তো পরের এইটুক নিয়ে কাজে আমরা কি দেখতে পারতেছি? দেখো তো ভোল্টেজটা আগে থাকবে এবং কারেন্টটা তার থেকে কি 90 ডিগ্রি পিছিয়ে থাকবে। তাহলে আমরা প্রথমে কি করলাম? একটা ভোল্টেজের সুন্দর একটা ওয়েভ আঁকলাম। সবসময় ভোল্টেজের ওয়েভটা মানে একদম রেফারেন্স ওয়েভ আঁকবা। রেফারেন্স ওয়েভ কোনটা? ওই যে 0 থেকে যে ডাকতে হয়, এই ভোল্টেজে একটা ওয়েভ আঁকলাম। আচ্ছা, ভোল্টেজ আগে আছে, কারেন্ট কি পরে আছে না? তার মানে কি কারেন্ট 90 ডিগ্রি পিছায় থাকবে না? পিছায় থাকা মানে কি বলছিলাম? এই যে 90 ডিগ্রি সামনের থেকে কারেন্টের ওয়েভটা আঁকা শুরু করতে হবে। জাস্ট তুমি কি ইন্ডিকেট করে দেখাই দেবা কোনটা ভোল্টেজের ওয়েভ আর কোনটা কারেন্টের ওয়েভ। একটু কাপলি হচ্ছে কি ওয়েভ ডায়াগ্রাম অফ ইন্ডাকটিভ সার্কিট হয়ে যাবে। তো তোমাদের বইয়ে দেখবা যে অনেক কঠিন করে দেওয়া আছে, ওইটা আসলে ডিরেক্ট হুবহু একদম তারা হচ্ছে নেট থেকে প্রিন্ট করছে। ওইটা হচ্ছে একদম অসিলোস্কোপে ওয়েভগুলো দেখলে কেমন দেখা যায় ওইখান থেকে প্রিন্ট করা। তো অত কঠিন করে আঁকতে হবে না, যে আমি এখানে যেভাবে ওয়েভ আগে দেখালাম এইভাবে আঁকলেই হবে, ঠিক আছে? তো চলো এবার আমরা হচ্ছে পাওয়ার নিয়ে পড়াশোনা করি। আচ্ছা, পাওয়ার নিয়ে পড়াশোনা করার আগে আমরা একটু কথা বলে নিই। এখানে আমরা এসি সার্কিটের মোট বাধা সম্পর্কে কি জানি? মোট বাধার সূত্রটা কি জানি? Z=R+J অফ XL মাইনাস XC, তাই না? তো এখানে দেখো দুইটা পার্ট থাকে। একটা পার্ট এই যে রেজিস্টর, একটা পার্ট থাকে এটারে বলা হয় রেজিস্টিভ পার্ট। আরেকটা পার্ট থাকে কি এই যে XL XCর একটা পার্ট, এটারে বলা হয় কি রিয়েক্টিভ পার্ট। এই যে XL-রে কি আমরা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বলি না, আর XC-রে কি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বলি না? এই যে টোটাল যে পার্টটা আছে এটার কি বলা হয়? রিয়েক্টিভ পার্ট বলা হয়। অর্থাৎ সার্কিটে এসি সার্কিটে আসলে দুই ধরনের জিনিস থাকে। একটা হলো কি রেজিস্টিভ জিনিসপত্র মানে রেজিস্টর থাকে, আরেকটা হলো কি এটার বলা হয় রিয়েক্টিভ জিনিস। রিয়েক্টিভ কি থাকে? রিয়েক্টিভে কি থাকতে পারে? ইন্ডাক্টর থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে। তো এই যে দুইটা জিনিস যে আছে, এই দুইটা জিনিস আসলে দুই রকমের পাওয়ার খরচ করে। এই যে আর একটা পাওয়ার খরচ করে, আর এক টাইপের পাওয়ার খরচ করে, আর এই রিয়েক্টিভ জিনিসপত্র আরেক টাইপের পাওয়ার খরচ করে, ঠিক আছে? এই অনুযায়ী আমাদের পাওয়ারগুলোরে তিন ভাগে ভাগ করা হয়েছে। টাইপ অফ পাওয়ার এসি সার্কিটের পাওয়ার হচ্ছে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ারের সংক্ষেপে পি দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার, এটার কিউ দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, এটার এস দ্বারা প্রকাশ করা হয়। আমি না ভুল করে হচ্ছে এগুলোর বাংলা নামগুলো লিখতে ভুলে গেছি। অ্যাক্টিভ পাওয়ারের প্রকৃত পাওয়ার বলা হয়, হ্যাঁ প্রকৃত পাওয়ার বলা হয় বা ব্যবহৃত পাওয়ার বলা হয়। রিয়েক্টিভ পাওয়ারে বলা হয় হইতেছে, রিয়েক্টিভ পাওয়ারের আসলে কি বাংলা নাম আমার জানা নাই। অ্যাপারেন্ট পাওয়ার যে আছে, অ্যাপারেন্ট পাওয়ারটারে আপাত পাওয়ার বলা হয়। তোমরা বাংলাতে দেখবা এই অ্যাপারেন্টের পাওয়ার বদলে আপাত পাওয়ার থাকে। এই আপাত পাওয়ার বলতেও আমরা কি বুঝবো? এই এসটাকেই বোঝাবো। এখন চলো এই অ্যাক্টিভ পাওয়ার কী জিনিস, রিয়েক্টিভ পাওয়ার কী জিনিস সেটা একটু আমি বলি। এই যে রেজিস্টিভ পার্টটা ছিল না, রেজিস্টিভ পার্টটা, এই রেজিস্টিভ পাওয়ারটা যে পাওয়ার খরচ করে সেটারে আমরা বলি কি অ্যাক্টিভ পাওয়ার। এটার অ্যাক্টিভ পাওয়ার বলার কারণ কি, আমরা এসি সার্কিটে যখন সাপ্লাই দেই তখন ওইখান থেকে যেই পাওয়ারটা আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ আমাদের যেটা কাজে লাগে,
ওই কাজে লাগার যে পাওয়ারটা আছে ওইটাই হচ্ছে কি অ্যাক্টিভ পাওয়ার। তো এই যে রেজিস্টিভ টাইপ লোড, রেজিস্টিভ টাইপ যন্ত্র আসলে যেই পাওয়ারটা উৎপাদন করে ওইটাই আমাদের কাজে লাগে, আর ওইটারই কী বলা হয়, অ্যাক্টিভ পাওয়ার বলা হয়। আর রিয়েক্টিভ পাওয়ার কী জিনিস, এই যে ইন্ডাক্টর ক্যাপাসিটর অর্থাৎ রিয়েক্টিভ টাইপ যে জিনিসপত্রগুলো আছে ওই যে পাওয়ারগুলো খরচ করে ওইটারে বলা হয় রিয়েক্টিভ পাওয়ার। এই পাওয়ারটা আসলে আমাদের কোনো কাজে লাগে না, এই পাওয়ারটা পুরোটাই কী হয়ে যায়, অপচয় হয়ে যায়। হ্যাঁ, এই পাওয়ারটা আসলে কোনো কাজে লাগে না, এটারে কী বলা হয়, রিঅ্যাক্টিভ পাওয়ার বা অপকৃত পাওয়ার বলা হয় এটার অনেক ক্ষেত্রে, বাংলা নামটা এখন মনে পড়ছে। আর এই যে অ্যাপারেন্ট পাওয়ার যে আছে এটা হলো আপাত পাওয়ার। এই দুইটা পাওয়ারের মাঝখানে একটা সম্পর্ক আছে, দুইটা পাওয়ার মিলে একটা পাওয়ার হয়, সেটার কি বলা হয়, অ্যাপারেন্ট পাওয়ার বলা হয়। এই ব্যাপারটা আমি সামনে তোমাদের একটা অন্যরকমভাবে একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে এই তিনটা পাওয়ার সম্পর্কে, কোনটা আসলে কী কাজে লাগে, কোনটা কী জিনিস, তাহলে আরও ক্লিয়ার হবে। চলো সামনে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ধরো এটা একটা গ্লাস, আমরা তো সবাই গ্লাস দেখছি তাই না। আচ্ছা, গ্লাসের ভিতরে মনে করো আমি কোকা কোলা ঢাললাম, হ্যাঁ কোকা কোলা ঢাললাম, এই যে এই পর্যন্ত কি করছি, কোকা কোলা ঢালছি। আচ্ছা, কোকা কোলা ঢালার পরে কি হয় বলো তো, কোকা কোলা যখন আমরা ডালি গ্লাসের ভিতরে, তখন এই উপর দিকে ফেনার তৈরি হয় না, কোকা কোলার একটা ফেনা থাকে না, একটা ফেনা তৈরি হয় কিন্তু। আচ্ছা, এই যে ফেনাটা যে হইলো এটা কি আমাদের কোনো কাজে লাগে, এটা আমরা খাইতে পারি, খাইতে পারি না, কিন্তু গ্লাস, বাট ওই ফ্যানার কারণে কিন্তু দেখলে মনে হয় গ্লাসটা ভরে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে গ্লাস ভরছে কোন পর্যন্ত, এই যে মনে করো এই অর্ধেক পর্যন্ত ভরছে, এই যে যেই পর্যন্ত মনে করো পিওর কোকা কোলা আছে ওইটারে বলা হয় অ্যাক্টিভ পাওয়ার। এই যে এই পাওয়ার টুকরে বলা হয় কি অ্যাক্টিভ পাওয়ার, বা কি পি বলা হয় এর টুকরে, হ্যাঁ অ্যাক্টিভ পাওয়ারের শর্ট ফর্ম কি পি। আচ্ছা, আর এই যে তোমার হচ্ছে যেটুক হতেছে তোমার কোনো কাজে লাগতেছে না, জাস্ট ফেনা হয়ে ভরে রয়েছে, এর টুকরে বলা হয় কি রিয়েক্টিভ পাওয়ার। এই যে বাস্তবিক ক্ষেত্রেও এই রিয়েক্টিভ পাওয়ারটা কোনো কাজে লাগে না, এই রিয়েক্টিভ পাওয়ারের সংক্ষেপে বলা হয় কি ভাইয়া, কিউ বলা হয়। আচ্ছা, আর এই যে টোটাল কোকা কোলা প্লাস ফেনা এই পুরো পাওয়ারটা যে আছে এটারে বলা হয় কি অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত পাওয়ার, অথবা সংক্ষেপে কি বলা হয়, এস বলা হয়। ঠিক আছে, এখন এই তিনটা পাওয়ার নিয়ে একটা সম্পর্ক আছে, সেটার একটা এটার নাম হচ্ছে পাওয়ার ত্রিভুজ। এই পাওয়ার ত্রিভুজ তোমাদের রাখতে বলতে পারে, বাট বা হচ্ছে অঙ্ক যখন আমরা করব তখন এই পাওয়ার ত্রিভুজটা খুব কাজে লাগবে। ঠিক আছে, দেখো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। এই সমকোণী ত্রিভুজের ভূমি বরাবর সবসময় অ্যাক্টিভ পাওয়ার বা পি থাকে, হ্যাঁ, আর লম্ব বরাবর হচ্ছে কি রিয়েক্টিভ পাওয়ার বা হচ্ছে কি কিউ থাকে। আর তার যে অতিভুজটা আছে না এস, এই অতিভুজ বরাবর হচ্ছে কি আমাদের এই যে আপাত পাওয়ার বা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারটা থাকে। ঠিক আছে, তাহলে হচ্ছে ভূমি বরাবর সবসময় কি থাকবে, অ্যাক্টিভ পাওয়ার যেটা আমার কাজে লাগে এটা ভূমি বরাবর থাকবে, যেটা কাজে লাগে না যেটা অপচয় হয় অর্থাৎ রিয়েক্টিভ পাওয়ার যেটা, এটা কিউটা থাকবে কি লম্ব বরাবর। আর এই যে তোমার হচ্ছে অতিভুজ বরাবর হচ্ছে কি আমার আপাত পাওয়ারটা থাকবে। ঠিক আছে, আর এখানে একটা থিতা কোণ থাকে, থিতা কোণ, এটা কোন থিতা কোণ বলো তো, ওই যে আমরা পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করছি না কস থিটা, ওই কস থিটার থিটাটাই হচ্ছে কি এখানে থিটা হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই পাওয়ার ত্রিভুজটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তার মানে এখান থেকে আমরা কিছু সম্পর্ক বের করতে পারি একজনের সাপেক্ষে আরেকজনের সাপেক্ষে। আচ্ছা, আমরা পাওয়ার ফ্যাক্টর সমান সমান কি জানি বলো তো, পাওয়ার ফ্যাক্টর সমান সমান আমরা কস থিটা জানি না, হ্যাঁ অবশ্যই কস থিটা জানি পাওয়ার ফ্যাক্টর সমান সমান। আচ্ছা, কস থিটা সমান সমান আবার কি, ভূমি বাই অতিভুজ না, তাহলে ভূমি বরাবর কি আছে পি, আর অতিভুজ বরাবর কি আছে এস, তাহলে কস থিটা বা পাওয়ার ফ্যাক্টর সমান সমান আমরা কি লিখতে পারি, পি বাই এস। এইখান থেকে একটার মান দেওয়া থাকবে, আরেকটার মান দেওয়া থাকবে না, কস থিটার মান দেওয়া থাকবে, গুণ বা ভাগ করলে দেখবা যে দুইটার ভিতর থেকে যেটা দেওয়া নেই ওটা বের হয়ে আসে করবে। আচ্ছা, কস থিটা সমান সমান তাহলে আমরা কি বলতে পারতেছি, পি বাই এস। পি মানে কি, পি মানে হচ্ছে কি অ্যাক্টিভ পাওয়ার, আর এস মানে হচ্ছে কি, ও আচ্ছা এখানে একটু ভুল লিখছি, এটা রিয়েক্টিভ পাওয়ার হবে না, এটা আসলে আপাত পাওয়ার হবে। আচ্ছা, এখানে আমি একটু ভুল লিখে ফেলছিলাম, এস মানে তো হচ্ছে এই রিয়েক্টিভ পাওয়ার না, এস মানে হচ্ছে কি অ্যাপারেন্ট পাওয়ার। হ্যাঁ, তাহলে কস থিটা সমান সমান কি অ্যাক্টিভ পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। আচ্ছা, এসটা কি দেখো তো অতিভুজ না, অতিভুজ সমান সমান আমরা কি জানি, সমকোণ ত্রিভুজের ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে কি লম্ব স্কোয়ার, এই যে রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার। তো যখন যেভাবে আমাদের ডাটা দেওয়া থাকবে আমরা এখানে এই ত্রিভুজের সাহায্যে বাকি ডাটাগুলো কি বের করবো ম্যাথ করার ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা তো এইবার চলো আমরা হচ্ছে এই যে অ্যাক্টিভ পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার আর হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার যে পড়লাম এগুলো সূত্রগুলো শিখে ফেলি। অ্যাক্টিভ পাওয়ার কোনটা, ওই যে রেজিস্টিভ পাওয়ার যে পাওয়ারটা খরচ করে অর্থাৎ রেজিস্টর যে পাওয়ারটা খরচ করে যেটা আমাদের কাজে লাগে ওইটা কি অ্যাক্টিভ পাওয়ার বা আমরা পি বলতেছি। অ্যাক্টিভ পাওয়ার সূত্র সবাই আমরা জানি, যেটা আমাদের কাজে লাগে অ্যাক্টিভ পাওয়ার সূত্র হচ্ছে কি বি আই কস থেটা। আচ্ছা, এখানে থেটার মানটা সবসময় তোমরা হচ্ছে জেটের যে থেটা বের হয় না, টোটাল ইম্পিডেন্সের যে থেটা বের হয় না, সব সময় এটা জেটের থেটা ইউজ করবা, হ্যাঁ অন্য কোনো থেটা ইউজ করবা না, প্রত্যেকটা ম্যাথ করার ক্ষেত্রে কি জেটের থেটাটা ইউজ করবা। আচ্ছা, অ্যাক্টিভ পাওয়ারের একক কি, অ্যাক্টিভ পাওয়ারের একক আমরা সবাই
সবাই জানি যে পাওয়ারের একক কী হয়, পাওয়ার একক হচ্ছে ওয়াট। এখন ওয়াট তো হচ্ছে ছোটো ছোটো পাওয়ারের একক, যেমন একটা ধরো আমরা বলি 10 ওয়াটের বাল্ব, 20 ওয়াটের বাল্ব, কিন্তু মোটর যখন চলে আসে তখন কিন্তু অনেক বড় বড় মোটর হয়ে যায়, তখন কিন্তু 5000 ওয়াটের মোটর এরকমভাবেও কিন্তু আমরা বলি না, আমরা কীভাবে বলি 5 কিলোওয়াটের মোটর, অর্থাৎ কি ওই ওয়াটে 1000 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে কী বলা হয়, কিলোওয়াট বলা হয়। মানে বড় বড় যেই যন্ত্রপাতিগুলো আছে ওগুলোকে কিলোওয়াট দ্বারা প্রকাশ করা হয়। ওয়াট আর কিলোওয়াট আসলে একই জিনিস, ওয়াটকে 1000 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটাকে কিলোওয়াট বলা হয়। তাহলে একটি পাওয়ারের মূল একক হচ্ছে কি, ওয়াট। ওকে, আচ্ছা, রিঅ্যাক্টিভ পাওয়ার সমান সমান আমরা কি জানি কিউ। রিঅ্যাক্টিভ পাওয়ার কোনটা, ওই যে রিঅ্যাক্টিভ যন্ত্রপাতি যেগুলো আছে, ক্যাপাসিটর, ইন্ডাক্টর যে পাওয়ারটা খরচ করে ওইটাকে কি রিঅ্যাক্টিভ পাওয়ার বলা হয়। এটা হচ্ছে কি, এটা আমাদের কি কোনো কাজে লাগে না, অপচয় হয় পুরাটাই, হ্যাঁ, গরম হিট আকারে বের হয়ে যায় আর কি। আচ্ছা, রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা কি দ্বারা প্রকাশ করতেছি, কিউ দ্বারা প্রকাশ করতেছি। রিঅ্যাক্টিভ পাওয়ারের সূত্রটা হচ্ছে বিআই সাইন থিটা, সেম সূত্র, শুধু এখানে কি গস থিটা ছিল, এখানে শুধু কি হবে, সাইন থিটা হবে। ওকে, আচ্ছা, এটার একক হচ্ছে ভার, VAR। এটার এককটা কি বলা হয়, ভার। এই ভারে আবার অনেক ক্ষেত্রে কি কিলোবার বলা হয়, যদি বড় হয় তাহলে 1000 দ্বারা ভাগ করে নিয়ে তখন এটার কিলোবার বলা হয়, ঠিক আছে। আর যে অ্যাপারেন্ট পাওয়ার ছিল না, এই যে অতিবুজ যে ছিল, ওই যে সমগণী ত্রিভুজের অতিবুজটা যেটা ছিল, ওই যে কোকাকোলা প্লাস হচ্ছে ফেনা মিলা যেটুক ছিল, ওইটারে বলা হয় কি অ্যাপারেন্ট পাওয়ার, বাকি বাংলাতে কি বলা হয়, আপাত পাওয়ার। হ্যাঁ, আমি কিন্তু বাংলাটা লিখি নাই, তোমরা লিখে নেবা যখন ক্লাসটা করবা। এই আপাত পাওয়ারের সূত্রটা হচ্ছে কি বিআই, এটার সাথে কোনো কসিটা জানা নাই, জাস্ট ওই যে ডিসি সার্কিটের যে পাওয়ারের সূত্র আছে ওইটার মতোই বিআই। এটার এককটা হচ্ছে বিএ, এটার এককটা হচ্ছে কি বিএ। এককগুলো অবশ্যই ভালো করে শিখে নিবা, এইটা কিন্তু ভুল করা যাবে না, একক ভুল করলে পুরো ম্যাথই ভুল। হ্যাঁ, এটার একক হচ্ছে কি বিএ। আর এই বিএ রে 1000 ভাগ করলে কি হয়, কেবিএ হয় আর কি। হ্যাঁ, বড় বড় জিনিসপত্রের ক্ষেত্রে, ট্রান্সফরমার বা এরকম বড় বড় জিনিসপত্রের ক্ষেত্রে তখন আসলে অনেক বড় পাওয়ার হয়ে যায়, ওটা তখন কিলোওয়াটে কেবিএতে কনভার্ট করে নেওয়া হয় আর কি। হ্যাঁ, বিএ অথবা কি কেবিএ, ঠিক আছে। আচ্ছা, এবার চলো আমরা কয়েকটা ম্যাথ দেখে নেই। তো একটা কথা বলি, প্রথম অধ্যায়ের যে ম্যাথ যারা ভালো করে করছো, এই অধ্যায়ের ম্যাথ ইজিতেই পারবা। প্রথম অধ্যায়ের সাথে আসলে এই ম্যাথের খুব একটা পার্থক্য নাই। এইখানে যেহেতু আমার এই অধ্যায়টা পাওয়ার নিয়ে সাজানো হয়েছে, তো এখানে দেখা গেছে একটু পাওয়ারের ব্যাপারগুলো অ্যাড হয়েছে। সো প্রথম অধ্যায়তে ম্যাথে যা ছিল এইখানেও ম্যাথে তাই আছে, শুধু কি পাওয়ার ব্যাপারটা অ্যাড হয়েছে সাথে, এবং প্রথমের থেকে এই ম্যাথগুলো আর সহজ। আচ্ছা, তো চলো এই ম্যাথটা প্রথম একটা উদাহরণ, 1 নম্বর ম্যাথ আমরা দেখি। এই ম্যাথ যদি আমরা আগে করছি এই টাইপের ম্যাথ, তাও আরেকবার তোমাদের হচ্ছে একটু আমি রিমাইন্ডার দিই। একটি RLC অর্থাৎ রেজিস্টর আছে, এল মানে কি ইন্ডাক্টর আছে, সি মানে কি ক্যাপাসিটর আছে। সিরিজ সার্কিটের রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স ও ক্যাপাসিটেন্স যথাক্রমে কত, 10 ওহম, অর্থাৎ রেজিস্ট্যান্সের মান কত, 10 ওহম। ইন্ডাকটেন্সের মান অর্থাৎ ইন্ডাক্টরের মান হচ্ছে 10 mH। mH মানে এই ছোটো হাতের এম মানে কি বলা হয়, মিলি হেনরি। হ্যাঁ, আর এটা হচ্ছে কত, ক্যাপাসিটেন্সের মান হচ্ছে কত, 100, এই যে ইউর মতো যেটা, এটার কি বলা হয়, মাইক্রোফ্যারাডে। ওকে, এবং সরবরাহ ভোল্টেজ কত, 220 ভোল্ট হলে এর পাওয়ার নির্ণয় করো। আচ্ছা, পাওয়ার নির্ণয় করতে বলছে, কোন পাওয়ার নির্ণয় করতে বলছে আমাদের কিছু বলে নাই। যদি কোনো পাওয়ার না বলে দেয় স্পেসিফিকলি, তাহলে আমরা বুঝে নিব কি আমাকে অ্যাক্টিভ পাওয়ার বের করতে বলছে। হ্যাঁ, যদি কোনো পাওয়ারের নাম মানে একদম স্পেসিফিক্যালি উল্লেখ না করে দেয়, তাহলে আমরা ধরে নিব কি ওটা আমার কি অ্যাক্টিভ পাওয়ার বের করতে বলছে। আচ্ছা, অ্যাক্টিভ পাওয়ার বের করার সূত্র কি, পি সমান সমান আমরা কি জানি, বিআই কস থিটা না। হ্যাঁ, বিআই কস থিটা। তার মানে এখানে ভোল্টেজ তো দেওয়াই আছে, জাস্ট কি আমার কারেন্টটা বের করতে হবে। ওকে, আর থিটাটা বের করতে হবে। থিটা তো জেড বের করলে থিটা এমনি বের হয়ে যায়, আমরা জানি। আচ্ছা, এখানে দেখো কি আছে, এখানে রেজিস্টরের মান দেওয়া আছে 10 ওহম, কিন্তু ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের যে মান, এটা শুধু মান দেওয়া আছে, এটা কিন্তু বাধা দেওয়া নাই। আমাদের কি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বের করতে হয় এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বের করতে হয়। তো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বের করে ফেলি। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের সূত্র কি, 2πfL। ঠিক আছে, 2 বসাইলাম, পাই বসাইলাম, এফ। আচ্ছা, এই পুরা ম্যাথের কোনো ডাটাতে কি এফ এর মান দেওয়া আছে, ফ্রিকোয়েন্সির মান কোথাও দেওয়া আছে, কোথাও কিন্তু দেওয়া নাই। এরকম যদি কোনো ম্যাথে তোমার ফ্রিকোয়েন্সির মান দেওয়া না থাকে, তাহলে ফ্রিকোয়েন্সির মান 50 ধরতে হয়। কেন 50 ধরতে হয়, আমাদের বাংলাদেশের যে কারেন্ট আছে, এই কারেন্টের স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টস, অর্থাৎ ফ্রিকোয়েন্সির মান না দেওয়া থাকলে আমরা কি ধরবো, 50 হার্টস ধরে নিব। এই জন্য আমরা এফ এর মান কত ধরলাম, 50 ধরলাম আর কি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড 50টা ধরা। আচ্ছা, তারপরে এল এর মান কত আছে, 10, এই যে বসাইলাম 10। পরে কি আছে, মিলি হেনরি। মিলি থাকলে এটার সাথে কি করতে হয়, 10⁻³ গুণ করতে হয়, আমরা সবাই জানি। পরে ক্যালকুলেটার চাপ দিলে 3.14 ওহম আসলো এক্সেলের মান। তাহলে এক্সের মান সূত্র কি, 1/2πfc, 1/2π, এফ এর জায়গায় যেহেতু এফ দেওয়া নাই, আর আমরা জানি এফ না দেওয়া থাকলে 50 ধরতে হয়, স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি 50, ইন্টু সি এর মান কত আছে, 100 মাইক্রোফ্যারাডে। মিলি থাকলে যেমন 10⁻³ মাইক্রো থাকলে কত বসাইতে হয়, 10⁻6 বসাইতে হয়। দেন জাস্ট এটার গুণ করলে কত, 31.83 ওহম আসলো। আচ্ছা, এরপর আমরা কি বের করব, জেড বের করব, কারণ কারেন্ট বের করতে গেলে আমরা আই সমান সমান কি জানি, B/Z। বি তো দেওয়াই আছে, জাস্ট আমার কি জেডটা লাগবে। জেড সমান সমান সূত্র কি, আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সসি।
আর এর মান কত, এই যে 10 ওহম, রেজিস্টরের মান 10 ওহম, যে বসাইলাম। এক্সেল আমরা এখান থেকে বের করছি, এক্সি বের করছি, জাস্ট এটা কি ক্যালকুলেটারে উঠে চাপ দিলে কত আসবে, 30.38, অ্যাঙ্গেল অফ কত, -70. কত আসবে, 78। এই ক্যালকুলেশন যারা না পারো তারা কিন্তু এই ম্যাথ যতই বুঝো লাভ নাই। এই ক্যালকুলেশন কীভাবে করতে হয়, কীভাবে কমপ্লেক্স মোডে নিয়ে করতে হয়, এটা অবশ্যই আমি ক্লাসে শিখাইছি। যদি তারপরও না পেরে থাকো অবশ্যই শিখে নিবা কারো কাছ থেকে, অথবা আমাকে বলবা, হ্যাঁ। আচ্ছা, জেটের মান আমরা বের করে ফেললাম। এরপরে আই সমান সমান আমরা কি জানি, B/Z। তো বি এর মান কত, এই যে 220, কোনো অ্যাঙ্গেল দেওয়া নাই, অ্যাঙ্গেল নেই, এই জন্য আমরা জেটের মান মাত্র বের করলাম 30.38, অ্যাঙ্গেল অফ কত, 70.78। আচ্ছা, এরপরে এটা ক্যালকুলেটার চাপ দিলে কত আসলো, কারেন্টের মান আসলো কত, 7.24, অ্যাঙ্গেল অফ 70.78 আসছে। আচ্ছা, এরপর আমার কি বের করতে বলছে, পাওয়ার বের করতে বলছিল ম্যাথে। পাওয়ার সমান পি সমান সমান আমরা কি জানি, BI cos θ। আরেকবার বলতেছি, যদি শুধু পাওয়ার বের করতে বলে তাহলে সবসময় অ্যাক্টিভ পাওয়ারটা বের করবা, স্পেসিফিক কোনো পাওয়ারের নাম না বলে দেয় তাহলে জাস্ট অ্যাক্টিভ পাওয়ারটা বের করবা। পি সমান সমান আমরা কি জানি, BI cos θ। বি এর মান কত, 220 নিলাম। আই এর মান কত, 7.24। এখান থেকে জাস্ট আই এর কি জাস্ট মানটা নিবা শুধু, হ্যাঁ। এই যে অ্যাঙ্গেল যে আছে, অ্যাঙ্গেল কিন্তু নেওয়া যাবে না, জাস্ট কি আমরা শুধু মানটা নিব সব জায়গার থেকে। এই যে BI cos θ, cos, আর থিটার মানটা সবসময় কোথা থেকে নিতে বলছি, জেটের অ্যাঙ্গেল থেকে। জেটের অ্যাঙ্গেল কত আছে, -70.78। এখানে একটা কোশ্চেন আসতে পারে, ভাই আপনি তো এখানে মাইনাস ইউজ করেন নাই। মাইনাস ইউজ না করলেও সমস্যা নাই, কস মাইনাস অ্যাঙ্গেল যে আসে প্লাস থাকতে একই আসে, তোমরা মাইনাস ইউজ করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপরে এখান থেকে কি জাস্ট চাপ দিলে কি পাওয়ারের মান বের হয়ে আসবে। যেহেতু এটা হচ্ছে কি অ্যাক্টিভ পাওয়ার একক কি ওয়াট, তার জন্য এটা এত ওয়াট হয়েছে। ওকে, চলো আমরা নেক্সট ম্যাথ দেখি। এখানে একটা ছোট একদম, হ্যাঁ, ইজি বিজি লেমন স্কুইজি একটা ম্যাথ রাখছি, একদম সহজ একটা ম্যাথ, বাট এই ম্যাথটা আসার মতো তোমাদের হয়তো সংক্ষিপ্ততে আসতে পারে, এই টাইপের ম্যাথ আসে আর কি। এখানে কি বলছি দেখো, একটি সার্কিটের আপাত পাওয়ার মানে কোনটা যেন, ওই যে অ্যাপারেন্ট পাওয়ার, অতিভুজ যেটা, হ্যাঁ, এস এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো তো, 50 kVA। আপাত পাওয়ার একক আমরা জানি কি বিএ, কিন্তু এটা কিসে দেওয়া আছে, kVA দেওয়া আছে, তো প্যারা নাই, kVA দেওয়া থাকে। এবং 0.85 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এবং এটা কি দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে। এখানে ল্যাগিং থাক লিডিং থাক সেটা নিয়ে তোমার কনসার্ট না, এটা তোমাদের না বুঝলেও চলবে। ল্যাগিং কেন হয়, লিডিং কেন হয়, ইন্ডাকটিভ সার্কিট থাকলে ল্যাগিং হয়, ক্যাপাসিটিভ থাকলে লিডিং হয়, এটুকু নিয়ে প্যারা নিও না, হ্যাঁ। জাস্ট পাওয়ার ফ্যাক্টর মানটা দেখো, এটা কিসের মান দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টরের মান দেওয়া আছে। পাওয়ার ফ্যাক্টরে রিয়েক্টিভ পাওয়ার কত হবে, আমাকে কি বের করতে বলছে, রিয়েক্টিভ পাওয়ার, এই যে কিউটা বের করতে বলছে, এই যে লম্বটা যে আছে এটার মান বের করতে বলছে। এই ম্যাথ অনেকভাবে করা যায়, থিটার মান বের করা যায়, তো আমি আসলে ওই প্রসেসে যাই নাই, আমি জাস্ট বেসিক দিয়ে করাই দিতেছি তোমাদের, ত্রিকোণমিতির বেসিক দিয়ে করাই ফেলি। আচ্ছা, উইনো পাওয়ার ফ্যাক্টর সমান সমান আমরা কি জানি ভাইয়া, cos θ জানি। আচ্ছা, cos θ সমান সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ জানি। আচ্ছা, ভূমি বাই অতিভুজ জানি। তো cos θ এর মান তো দেওয়াই আছে, cos θ এর মান মানে কি, পাওয়ার ফ্যাক্টরের মান দেওয়া আছে, পাওয়ার ফ্যাক্টরই তো cos θ। পাওয়ার ফ্যাক্টরের মান বসাইলাম 0.85। ভূমি কোনটা বলো তো, ভূমি হইতেছে এই যে পি, অ্যাক্টিভ পাওয়ার যেটা পি, এবং অতিভুজ কোনটা বলো তো, এস। এই যে আপাত পাওয়ার যে, হ্যাঁ, আপাত পাওয়ারটাই তো কি এস হয়, এস এর মান দেওয়া আছে কত, 50 kVA। তো এইখান থেকে তুমি ক্যালকুলেটার চাপ দিলে কি পি এর মান পাবা, পি এর মান কত পাবা, 42.5 কিলোওয়াট। হ্যাঁ, পি এর একক যেহেতু ওয়াট, তার মানে কি এটা ওয়ার্ডেই হবে, আর এটা যেহেতু কিলোওয়ার্ডে কেবিএতে ছিল তাহলে এটাও কি কিলোওয়ার্ডে বের হয়ে আসবে, ঠিক আছে। আমাকে তো আর পি বের করতে বলে না, আমাকে কি বের করতে বলছে একটু খেয়াল করো তো, রিয়েক্টিভ পাওয়ার বের করতে বলছে, অর্থাৎ এই যে কিউটা বের করতে বলছে, লম্বটা বের করতে বলছে। এখন একটা সমকোণী ত্রিভুজের আমরা অতিভুজ জানি, ভূমি জানি, এখানে লম্ব বের করতে পারবো না। তো রিয়েক্টিভ পাওয়ার বা কিউ বা লম্ব সমান সমান কি জানি আমরা, √, অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে কি ভূমি স্কোয়ার। এই যে অতিভুজের মান 50 এবং ভূমির মান মাত্র বের করলাম, জাস্ট এটা ক্যালকুলেটার চাপ দিলে কত আসতে পারবে, 26.339। এটা কি একক, এটা কি পাওয়ার চাইছে, রিয়েক্টিভ পাওয়ার একক কি হয়, রিয়েক্টিভ পাওয়ার একক হয় VAR, বার। যেহেতু সব কিছু কিলোতে আছে তার মানে এটাও কি হবে, কিলোবারে হবে, তাহলে এটা কি হবে, কিলোবার হবে। ওকে, ঠিক আছে। এই এককগুলো কিন্তু ভুল করা যাবে না, সো এককগুলো ভালো করে শিখে ফেলো। চলো নেক্সট একটা ম্যাথ দেখি। আচ্ছা, একটি প্যারালাল সার্কিটের দুইটি শাখার ইম্পিডেন্স যথাক্রমে 8-6J। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, এই যে তোমাদের বই এই জে এর মানটা সামনে থাকতে পারে, এটা সামনে থাকলেও যে কথা, পিছনে থাকলেও এক কথা, এটা নিয়ে কোনো প্যারা নাই। আবার ক্যালকুলেটারে কিন্তু সামনে দিলে হয় না, সো পিছনে দিয়ে উঠাইতে হয়, এই জন্য সবসময় পিছনে ইউজ করি। এবং আরেকটা শাখার ইম্পিডেন্স কত আছে, 10+12J। উক্ত সার্কিটে 210 অ্যাঙ্গেল অফ 10 ভোল্টেজ সরবরাহ দিলে, এই দেখো এখানে কিন্তু ভোল্টেজের অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা নিয়ে প্যারা খাও না, থাক সমস্যা কি, ভোল্টেজ অ্যাঙ্গেল দেওয়া থাকলে অ্যাঙ্গেল সহ ইউজ করবো আমরা। সরবরাহ দিলে অ্যাডমিটেন্স, প্রকৃত পাওয়ার এবং আপাত পাওয়ার নির্ণয় করো। আচ্ছা, অ্যাডমিটেন্স কীভাবে বের করতে হয় এটা আমরা জানি, ইম্পিডেন্স বের করে উল্টাই দিলে কি অ্যাডমিটেন্স বের হয়ে যায়।
তো আমাদের মেইন কনসার্ন হচ্ছে এখান থেকে কীভাবে প্রকৃত পাওয়ার এবং আপাত পাওয়ার বের করা যায়। প্রকৃত পাওয়ার বের করতে গেলেও বিআই কস থিটা ইউজ করতে হয়, মানে আই লাগে, এবং আপাত পাওয়ার বের করতে গেলেও বিআই লাগে, তার মানে আই লাগে। তার মানে আমার প্রথম কনসার্ন হচ্ছে কি, আগে আইটা বের করতে হবে। আই বের করতে গেলে আবার কি লাগে, বি বাই জেড। বি এর মান দেওয়া আছে কিন্তু জেড এর মান তো দেওয়া নাই, জেড হচ্ছে দুইটা প্যারালাল দেওয়া আছে, তার মানে কি আমার জেডটিটা বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে আগে আমরা জেডটি বের করে নিই। জেডটি সমান সমান কি, দেখো তো এখানে জেড ওয়ান আর জেড টু কি প্যারালালে আছে না, প্যারালালে আছে। প্রথমটা প্যারালাল, দ্বিতীয়টা এখানে জাস্ট যেভাবে আছে ক্যালকুলেটার এইভাবে উঠালে কি মানটা বের আসবে। প্যারালালের নিয়ম কি, প্রথম মানের ইনভার্স প্লাস হচ্ছে কি দ্বিতীয় মানের ইনভার্স প্লাস হচ্ছে কি ব্র্যাকেট ক্লোজ করে হোল ইনভার্স দিলেই এখান থেকে জেডটির মান পেয়ে যাবা। আমি বারবার বলছি ক্যালকুলেশন না পারলে কিন্তু ম্যাথ বুঝে কোনো লাভ নাই। ক্যালকুলেশন কীভাবে উঠাইতে হয় এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, যদিও আমি বুঝাইছি, না বুঝে থাকলে আবার জিজ্ঞেস করো। আচ্ছা, তো এখানে জেডটির মান কত পাইলাম আমরা, এটা ক্যালকুলেটার চাপ দিলে এরকম আসবে 8.23 অ্যাঙ্গেল অফ -5.11। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা কি বের করবো, আই বের করবো। আই সমান সমান কি ভাই, বি বাই জেড। তো বি এর মান কত দেওয়া আছে, 210 অ্যাঙ্গেল অফ 10। অ্যাজ ইউজুয়াল কিন্তু এখানে অ্যাঙ্গেল দেওয়া থাকে না, এই জন্য আমরা অ্যাঙ্গেল নেই না। কিন্তু যেহেতু অ্যাঙ্গেল দেওয়া আছে তাহলে কি অ্যাঙ্গেল সহই আমরা ক্যালকুলেটার উঠাবো, জাস্ট যেমনি আছে সেটা অমনে বসাই দিব। আর জেড বি বাই জেড, যেহেতু জেড অলরেডি পাইলাম এখানে, এই যে জেড বসাইলাম। তারপর এটা ক্যালকুলেটার চাপ দিলে কারেন্টের মান কত আসলো, 25.50 অ্যাঙ্গেল অফ 15.11 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার কি কি বের করতে বলছে ভাই, প্রকৃত পাওয়ার আর হচ্ছে কি আপাত পাওয়ার বের করতে বলছে। তো প্রকৃত পাওয়ার সমান সমান আমরা কি জানি, বিআই কস থিটা। বি এর মান কত, 210। শুধু কি মান নিব, অ্যাঙ্গেল কিন্তু নিব না। বি আর আই এর মান নেওয়ার সময় শুধু কিন্তু আমরা মানগুলো নিব, কখনো অ্যাঙ্গেল নিব না। বি এর মান কত, 210। আই এর মান কত, এই যে বের করলাম 25.50, জাস্ট কি মানটা নিলাম, ইন্টু কস থিটা। আচ্ছা, থিটার যে মানটা, থিটার মান কিন্তু সবসময়, থিটার মানটা কোথা থেকে আমি ইউজ করতে বলছি, এই যে জেটের যে অ্যাঙ্গেল আছে সব সময় কি জেটের অ্যাঙ্গেল ইউজ করবা। দেখো এখানে কিন্তু জেটের একটা অ্যাঙ্গেল আসছে, আয়ের কিন্তু আরেকটা অ্যাঙ্গেল আসছে, দুইটার অ্যাঙ্গেলের মান কিন্তু ভিন্ন। সবসময় কিন্তু কোন অ্যাঙ্গেলটা ইউজ করতে হবে, জেটের অ্যাঙ্গেলটা ইউজ করতে হবে। জাস্ট জেটের অ্যাঙ্গেলটা ইউজ করবা, চাপ দিবা, চলে আসবে। এটা যেহেতু পি অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার একক কি ওয়াট, জাস্ট ওয়াটে আমি আনসার দিয়ে দিলাম। এরপরে আপাত পাওয়ার সমান সমান আমরা সূত্র জানি কি, আপাত পাওয়ার অর্থাৎ এর যেটা অতিভুজ যেটা ছিল, আপাত পাওয়ার সমান সমান কত, বিআই। বিআই সমান জাস্ট মান বসাইলাম, বি এর মান কত, 210, আর আই এর মান কত, 25.50। চাপ দিলে কি তোমার আনসার চলে আসলো। এবং আপাত পাওয়ার একক কি, বিএ, জাস্ট বিএ বসাই দিলাম, ম্যাথ শেষ। এখন এরপরে তোমাদের বইয়ে আরও অনেকগুলো ম্যাথ আছে, জাস্ট সবগুলোই প্রায় এই নিয়মেরই, সব করার দরকার নেই। বোর্ডে যেগুলো আসছে ওইগুলো জাস্ট বাড়ির কাজ করে জমা দিয়ে দিবা, শেষ। ওকে, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাকি একটু বাকি রইল, যে হচ্ছে একটা বিশুদ্ধ ক্যাপাসিটর দেখবো পাওয়ার অপচয় শূন্য, এটা একটা প্রমাণ আছে, এই প্রমাণটা করব। আরেকটা প্রমাণ আছে একটা পিওর ইন্ডাকটিভের পাওয়ার অপচয় শূন্য। দুইটা আসলে একই রকম, একটা শিখলে আরেকটা এমনিতেই পারবা। আমি ওইখানে দুইটাই করে দিব না নেক্সট ক্লাসে আর কি।